সুপ্রিয় শিক্ষক বন্ধুরা, আমি আজ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পরিশিষ্ট 1 থেকে 5 পর্যন্ত এটি কী এবং কেন এই বিষয়ে নিয়ে আপনাদের সামনে ক্লাস উপস্থাপন করব। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক বন্ধুরা, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হয়ে গেছে। আর এই মূল্যায়নকে সামনে রেখেই শিক্ষকদের নানারূপ কর্মব্যস্ততা প্রচণ্ডভাবে বেড়ে গেছে। তো সেই কর্মব্যস্ততার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি রয়েছে সেটি হলো যে এই মূল্যায়ন চলাকালীন সময়ে যে শিক্ষকদের যে দায়িত্ব কর্তব্য এবং বিষয় শিক্ষক কাজটা কিভাবে করবেন, কিভাবে মূল্যায়ন করবেন, কিভাবে সেটা ইনপুট দিবেন, এর নানারূপ বিষয় নিয়েই তাদের ব্যস্ততা শুরু হয়ে গেছে। আর এই ব্যস্ততার মাঝে মাঝে কোথায় যেন কিছুটা অসঙ্গতি এবং কিছুটা অনিশ্চয়তা কাজ করছে বা কিছুটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে যে মূল্যায়নটা কীভাবে আমরা করব বা আমাদেরকে সরকার যেভাবে যে নির্দেশনা দিয়েছে সেটা যথাযথভাবে আমরা পূরণ করতে পারবো কিনা বা শিক্ষার্থীদের যথাযথভাবে আমরা মূল্যায়নের ইনপুট দিতে পারবো কিনা নৈপুণ্য অ্যাপে, এই বিষয়গুলো নিয়ে কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে। এই জটিলতাটা নিরসনকল্পেই আমি 3টি ভিডিও উপস্থাপন করব। প্রথম ভিডিওতে যে 5টি পরিশিষ্ট কাজ করতে হবে সেগুলোর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরব। দ্বিতীয় ভিডিওতে এই পরিশিষ্টগুলো কিভাবে সম্পাদন করব এবং পিআইগুলো কিভাবে ইনপুট করব, এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা থাকবে। এবং সর্বশেষ যে ক্লাসটা হবে 3 নম্বর ক্লাসটাতে আমি 5 নম্বর পরিশিষ্ট অর্থাৎ বিষয় শিক্ষক কীভাবে প্রত্যবেক্ষকদের শিটগুলো সাথে তার লিখিত অংশের শিটের সমন্বয় করে কিভাবে সেটাকে 5 নম্বর পরিশিষ্টে ইনপুট দেবেন এবং ফাইনালি পিআইগুলোকে শিক্ষার্থীদের পিআইগুলোর মাধ্যমে তাদেরকে মূল্যায়ন করবেন, এই বিষয়টা সর্বশেষ ক্লাসে থাকবে। তো আপনারা জানেন যে প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদাভাবে শিক্ষকগণের জন্য নির্দেশনা শিরোনামে কিছু নির্দেশনা আসছে। এই নির্দেশনাগুলোর 1 থেকে 4 পেজ একই নির্দেশনা এবং পরবর্তীতে বিষয় ভিত্তিক যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাগুলো আমরা দেখেছি যে এই নির্দেশনাগুলো তুলনামূলক বিষয়ের সাথে সঙ্গতি রেখেই করা হচ্ছে। তো এখানে স্পষ্ট করেই বলে দিয়েছে, তারপরেও কিছু কিছু বিষয় আমাদের মধ্যে একটু দ্বৈততা বা একটা আমাদের কাজ করতে গিয়ে কিছুটা দোদুল্যমান অবস্থার মধ্যে আমরা পড়ে যাচ্ছি। এই বিষয়গুলো নিরসনের জন্যই আমি চেষ্টা করব খুব সংক্ষিপ্ত আকারে এবং খুব সহজে এই বিষয়গুলোকে উপস্থাপন করার জন্য। তো আজকের ভিডিওটা খুবই ছোট হবে, যেহেতু আমি পরিশিষ্টগুলো নিয়ে আলোচনা করব সেহেতু আমি প্রথম পরিশিষ্টে চলে যাচ্ছি যে প্রথম পরিশিষ্টের কাজটা কী এবং প্রথম পরিশিষ্ট থেকে কি করবেন একজন শিক্ষক, কি করবেন বা মূলত এটা কেন দেওয়া হলো। পরিশিষ্ট শব্দের অর্থ হলো পরিপূরক, সম্পূরক, অর্থাৎ যে কোনো কাজকে চূড়ান্তভাবে সম্পাদন করতে হলে যে বিষয়গুলো দরকার হয় সেটাকে বলা হয় পরিশিষ্ট। তো এই পরিশিষ্ট মধ্যে প্রথম 1 নম্বর পরিশিষ্টটা রয়েছে প্রত্যবেক্ষকগণের জন্য শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণ ছক। এখানে প্রত্যবেক্ষককে আগে তো পরীক্ষাতে ইনভিজিলেটর ছিলেন, এখন মূলত কি হচ্ছে যে এই নির্দেশনায় স্পষ্ট করেই বলে দিয়েছে প্রথম পৃষ্ঠাতে যে 20 থেকে 30 জন শিক্ষার্থীর জন্য একজন প্রত্যবেক্ষক থাকবেন। তো একজন বিষয় শিক্ষকের কিন্তু একা অনেক, 20 থেকে 30 নয়, 20 থেকে 50 জন, 60 জন, 70 জন করে শিক্ষার্থীও থাকে। তো সেই ক্ষেত্রে বাকি শিক্ষার্থীদের কী হবে? বাকি শিক্ষার্থীদের জন্য ওই বিষয় শিক্ষক কী করবেন, প্রত্যবেক্ষক নিয়োগ দিবেন যে আপনি এই প্রত্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন। কিন্তু বিষয় শিক্ষক তো ক্লাস নিয়েছেন, বিষয় শিক্ষক জানেন সব বিষয়গুলো, যে শিক্ষার্থীদের কোন বিষয়গুলোকে কিভাবে উপস্থাপন করতে হবে, কিভাবে তাদের কাছ থেকে এটার আউটপুট পাওয়া যাবে, এই বিষয়গুলো জানেন। কাজেই এখানে কিছুটা অসঙ্গতি দেখা দিতে পারে। সেই অসঙ্গতি দূর করার জন্যই সরকার কি করেছে যে কিছু নির্দেশনা
স্পষ্ট করে কিছু নির্দেশনা দিয়ে দিয়েছে যে পর্যবেক্ষক যিনি হবেন তার কাজগুলো কি এবং তিনি কি দেখবেন। এই 1 নম্বর পরিশিষ্টটা থেকে মূলত তিনি এই কাজগুলো জানবেন যে এটা প্রশ্নের সাথে প্রত্যেকটা তার কাজ এই সংশ্লিষ্ট প্রশ্নের সাথে সম্পর্কিত, কারণ এই নির্দেশনাগুলো আসে প্রশ্নপত্রের সাথেই। শিক্ষকগণের জন্য নির্দেশনা, ওর মধ্যেই থাকে পর্যবেক্ষকের জন্য শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণ ছক। তো এই পর্যবেক্ষক যে পরীক্ষাটা নিচ্ছেন তিনি তো এই বিষয়ে শিক্ষক নন, তাহলে তিনি কিভাবে শিক্ষার্থীদের এই কাজকে পর্যবেক্ষণ করবেন। তার একটা নির্দিষ্ট ছক দেওয়া আছে এবং তার একটি স্পষ্ট নির্দেশনা এখানে দেওয়া আছে, ক্লিয়ারভাবে নির্দেশনা দেওয়া আছে। সেই নির্দেশনার পরে কি রয়েছে এখানে, সে চেষ্টা করেছে যেটা এটা হলো চতুর্ভুজ, আংশিক পেরেছে বৃত্ত, কার্যকরীভাবে পেরেছে এটা হলো ত্রিভুজ। তো এই মানে কি করতে হবে, তাদেরকে মূল্যায়িত করতে হবে। আর এখানে কোন বিষয়টা মূল্যায়ন করবে, এটার সাপোর্টের জন্য, এটা যদিও ওনার কাজ করতে গিয়ে খুব বেশি প্রয়োজন হবে না, কারণ এখানে ব্যাখ্যা দেওয়াই আছে। তারপরে এটা বিষয় শিক্ষক যিনি এই রেকর্ডটাকে যিনি ইনপুট দিবেন তার জন্য এগুলো খুব হেল্পফুল হবে। এই জন্য পিআইগুলো এখানে শেষে দেওয়া আছে প্রত্যেকটার। তো তাহলে 1 নম্বর পরিশিষ্ট থেকে শুধু পর্যবেক্ষক কিভাবে কাজ করবেন সেই নির্দেশনাটা পাবেন, কিভাবে মূল্যায়ন করবেন সেই নির্দেশনাটা 1 নম্বর ছক থেকে পাবে। ছক নম্বর 2 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 নম্বর ছক থেকে উনি যা শিখলেন, অর্থাৎ 1 নম্বর ছকে একজন পর্যবেক্ষক যা বুঝেছেন সেটা অনুযায়ী উনি এখানে ইনপুট দিবেন। এই জায়গায় শিক্ষার্থীর নাম থাকবে এবং ইনপুট দিবেন। তাহলে 2 নম্বরটা এবং 1 নম্বরটা এটা শুধু পর্যবেক্ষকের কাজ। এই 2টা শিট শুধু পর্যবেক্ষক ফিল আপ করবেন। এর মধ্যে একটা শিট ফিল আপ করবেন আর একটা শিট থেকে সাপোর্ট নেবেন, যে এটা কীভাবে ফিল আপ করবেন সেটার সাপোর্ট নেবেন। তো এটা কিভাবে করতে হবে এই বিষয়গুলো নিয়ে আগামী ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে আমরা বুঝে গেলাম যে 1 নম্বর শিটটা হলো পর্যবেক্ষকের নির্দেশনা, কিভাবে তিনি মূল্যায়ন করবেন, কিভাবে এই ফর্মটা ফিল আপ করবেন তার নির্দেশনা, আর এটা হলো তার ফর্ম ডকুমেন্টস। এই ডকুমেন্টসটা সম্পাদন করতে হবে পর্যবেক্ষককে, এবং সেটা করতে হবে ক্লাসে মূল্যায়ন চলাকালীন এবং মূল্যায়ন চলার পরবর্তী সময়ের সাথে সাথেই উনি এটা ফিল আপ করে জমা দিয়ে দেবেন। এটার জন্য কোনো সময় নেবেন না। এটা জমা দেবেন কাকে? এটা জমা দেবেন বিষয় শিক্ষককে। তাহলে 2 নম্বর সেটা আমরা জানলাম, 2 নম্বর পরিশিষ্টটা। 3 নম্বর পরিশিষ্ট কি আছে? পরিশিষ্ট 3 হলো খাতা বা লিখিত উত্তরপত্রের মূল্যায়ন ছক। এই যে 3 নম্বর পরিশিষ্টটা রয়েছে এখানে হলো এটা মূল্যায়ন ছক। এই মূল্যায়ন ছকটা কিভাবে এটা কে করবেন? এটা বিষয় শিক্ষক করবেন। এটা কিন্তু পর্যবেক্ষকের কাজ না। পর্যবেক্ষকের কাজ শেষ, সে একটা শিটে ফিল আপ করবে আর তার অন্য কোনো কাজ নাই। এটা করে ওই দিনই সাথে সাথে দিয়ে দেবে। আর এই যে এখানে যে কাজগুলো রয়েছে এইটা হলো একজন বিষয় শিক্ষকের কাজ। বিষয় শিক্ষক কিভাবে এটাকে ইনপুট দিয়েছেন, কোন কোন বিষয়গুলো তিনি দেখেছেন, এইটার বিস্তারিত এখানে লেখা আছে। এখানে প্রশ্নের সাথে দেওয়া আছে যে দলগত কাজ 1, এর মধ্যে 1.1, 1.4, 1.5, 1.7 এই বিষয়গুলো এখানে রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা পরে কথা বলবো, যে পিআইগুলো কীভাবে আমরা সহজে বুঝবো এবং পিআইগুলো কীভাবে আমরা খুব সহজে একদম আমাদের ভেতরে খুব গভীরভাবে ঢুকতে হবে না, মাথা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। খুব সহজে কিভাবে স্বল্প সময়ে এই পিআইগুলো সঠিকভাবে একজন শিক্ষক ইনপুট করতে পারেন সেটা আমরা দ্বিতীয় ক্লাসে অর্থাৎ আগামী ক্লাসটা থেকে জানবো। তাহলে 3 নম্বর ছকটা হলো খাতার যে মূল্যায়নটা হবে এটা করবেন কে? এটা করবেন বিষয় শিক্ষক। এরপরে রয়েছে পরিশিষ্ট 4। পরিশিষ্ট 4 হলো এই যে লিখিত উত্তরপত্রটা আমরা কিভাবে মূল্যায়ন করব তার ডিটেলটা এখানে দেওয়া আছে। অর্থাৎ এটা হলো গাইডলাইন আর এটা হলো ডকুমেন্টস। এটা হলো আমি যে ডকুমেন্টটা সংরক্ষণ করব সেই ডকুমেন্ট। এটা ইনপুট করবেন বিষয় শিক্ষক কি থেকে? 3 নম্বর শিট থেকে। 3 নম্বর শিট থেকে দেখে এই শিটটা তিনি ফিল আপ করবেন। তাহলে এখানে আমরা কয়টা শিট পেলাম? 2 নম্বর এবং 4 নম্বর। তাহলে চলে গেল আমাদের পরিশিষ্ট 4। এরপরে রয়েছে পরিশিষ্ট 5। এই পরিশিষ্ট 5-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে
পরিশিষ্ট 5-এর মধ্যে এই যে কাজটা রয়েছে, এই কাজটা সমন্বয় করতে হবে। কিসের সাথে সমন্বয় করতে হবে? এই কাজটা সমন্বয় করতে হবে যে পর্যবেক্ষক থাকবেন হলে এক বা একাধিক, যতজনই থাকুন, তারা যে শীটটা দিবে সেই শীটের সাথে বিষয় শিক্ষক তার লিখিত খাতা এবং পর্যবেক্ষকের শীট, এই দুইটাকে কম্বাইন্ড করবেন, সমন্বয় করবেন, করে এইটা হলো চূড়ান্ত যে রিপোর্টটা, সাবজেক্টের বিষয়ভিত্তিক যে চূড়ান্ত রিপোর্ট, সেই রিপোর্টটা, সেই পিআইটা এখানে ইনপুট করবেন। পিআই এর যে স্ট্যান্ডার্ড, স্টুডেন্ট যে পিআইটা অ্যাচিভ করে বা যে পিআইটা সে পাবার যোগ্য, সেই পিআইটা সেখানে সেই ইয়েটা কি বলে যে সেই মানটা তাকে দিতে হবে। তো এই কাজটা, এই সমন্বয়ের কাজটার মধ্যে কিছুটা জটিলতা সৃষ্টি হচ্ছে। বিভিন্ন শিক্ষকদের সাথে কথা হচ্ছে, বারবার প্রশ্ন করছে, স্যার এটা কীভাবে আসলে করলে সহজ হয়? খুব সহজ প্রক্রিয়া আছে, খুবই সহজ প্রক্রিয়া, এবং এটা নিয়ে কোনো রকম দ্বৈততা বা সংশয়ের কোনো কারণ নেই, এবং সঠিক ও নির্ভুলভাবে এটা আমরা ফিল আপ করবো ইনশাল্লাহ। এই সমন্বয়টা কীভাবে করবো এটা আমরা আগামী ক্লাসের 3য় ক্লাসের থেকে আমরা এটা খুব সহজে জেনে নিব যে আমরা এই সমন্বয়টা কীভাবে করব। তাহলে আমরা যদি এখন সাম আপ করি আজকের এই ক্লাসের, যে আমরা পরিশিষ্ট 5টা পরিশিষ্টের পেয়েছি। আমরা কয়টা পরিশিষ্ট? সর্বমোট আমরা 5টি পরিশিষ্ট পেয়েছি। এই 5টি পরিশিষ্টের মধ্যে 1 নম্বর পরিশিষ্টটা হলো যে একজন পর্যবেক্ষকের যে গাইডলাইন, যে নির্দেশনা, সেটা ওই নির্দেশনা অনুযায়ী যে ছকটা তিনি পূরণ করবেন, সেটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো বিষয় শিক্ষক খাতা মূল্যায়ন করবেন কিভাবে। 4 নম্বর ছকটা হলো ওই নির্দেশনা ক্রমে বিষয় শিক্ষক যে খাতাটা নির্দেশ করছে, মার্কিং করছেন, সেটার তথ্যগুলো সংরক্ষণ করবেন কি দিয়ে? ওই বৃত্ত, তারপরে চতুর্ভুজ, বৃত্ত, ত্রিভুজ, এগুলো দিয়ে উনি এটাকে প্রিজার্ভ করবেন ফর ফিউচার। তো তার ফার্দার যে কোনো অ্যাক্টিভিটিসের জন্য বা দেখানোর জন্য এটা উনি ফাইল আপ করে রাখবেন। আর 5 নাম্বারটা হলো যে এই 3 নাম্বার এবং 4 নাম্বার, 3 নাম্বার একটু ভালো করে খেয়াল রাখি, 2 নাম্বার এবং 4 নাম্বার, এই দুইটাকে কম্বাইন্ড করে এই 5 নাম্বার সেটটাকে পূরণ করতে হবে। এই তো সহজ কাজ। তাহলে 1 নাম্বার এবং 3 নাম্বার এটা শীট নয়, এটা পূরণ করতে হবে না, এটা থেকে আমরা গাইডলাইন পাবো, আর সেই গাইডলাইন অনুযায়ী 1 নাম্বারের গাইডলাইন অনুযায়ী 2 নাম্বার করব, 3 নাম্বারের গাইডলাইন অনুযায়ী 4 নাম্বার করব, আর 5 নাম্বার করব 2 এবং 4, এই দুইটাকে সমন্বয় করে আমরা এই শীটটা ফিল আপ করবো। এই হলো আমাদের কাজ। এখানে পিআই নিয়ে প্রশ্ন আছে, তো পিআই এর প্রশ্ন ইনশাল্লাহ আগামী 3য় ক্লাসে থাকবেন। আমি খুব সহজে এটাকে উপস্থাপন করার চেষ্টা করব। আর আমি আপনাদের যেটা দেখাচ্ছি যে সেটা 6ষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের। তো সবাই ভালো থাকবেন এবং আগামী ক্লাস দেখার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।